শপথ নিলেন নরেন্দ্র মোদী। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হয়ে বিরল সম্মান অর্জন করলেন তিনি। শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ৭২ মন্ত্রী প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভারতের প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রনেতা ও সরকার প্রধানরা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। তৃতীয় মেয়াদে মোদির শপথ, বাংলাদেশ ভারত সম্পর্ক, এ বিষয়টি আজকে আলোচনার শিরোনাম রেখেছে এবং এই বিষয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আজ যুক্ত হয়েছেন অধ্যাপক এম ওহিদুজ্জামান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল, তিনিও যুক্ত হয়েছেন আমার সাথে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে। এবং আর একটু জানিয়ে রাখতে চাই, অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনিও আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আলোচনায় চলে যেতে চাই। তৃতীয় মেয়াদে মোদির শপথ, ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনার বিষয় রেখেছি। আমি আলোচনাটা যদি জাকারিয়া কাজল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি সম্পর্কের বিষয়টি না হয় পরে কথা বলবো, কিন্তু তার আগে ভারতের যে এবারের ইলেকশনটা হলো, এই নির্বাচনটি নিয়ে যদি একটা ওভারঅল আপনার কাছে বিশ্লেষণ চাই, কারণ এবারে নির্বাচনের চিত্রটা অনেকখানি একটু ভিন্ন, না অনেকখানি বললে হয়তো বা একটু বেশি বলা হয়, একটু ভিন্ন, এবং একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না নরেন্দ্র মোদী, কিন্তু সরকার যদিও তিনি গঠন করেছেন। পার্থক্যটা কোথায়? না, ভারতের নতুন সরকার, অভিনন্দন অবশ্যই নতুন সরকার, কিন্তু যেটা আপনি বললেন, যে বিজয় বিজেপি আশা করেছিল তাদের বিভিন্ন, কারণ বিজেপি দিস ইজ থার্ড টাইম, এর আগে দুবার সরকার চালিয়েছে তারা, এবং এবারের নির্বাচনী প্রচারে বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল বা প্রচারণা যা ছিল, তাতে প্রচারটা এমন ছিল বা তাদের আকাঙ্ক্ষাটা এমন ছিল যে তারা একটা ভূমিধস বিজয় আশা করছিল, প্রায় 400-র মতো এরকম একটা প্রেডিকশন ছিল। এবং মোদি, আপনি জানেন যে তাদের কিছু কিছু কর্ম, যেমন রাম মন্দির টন্দির ইত্যাদি ইত্যাদি, এবং বেশি ধর্মীয় প্রচারণাটা একটু বেশি ছিল। এবং বিজেপির একটা বিজেপি এবং তার মিত্র, তার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের একটা ধারণা ছিল যে তারা এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবেই, বরং গতবারের চেয়ে তারা ছাড়িয়ে যাবে। বাস্তবে কিন্তু আমরা সেটা দেখলাম না। বাস্তবে দুটো জিনিস এখানে দেখার মতো। একটা হচ্ছে বিজেপি যেটা ভেবেছিল যে ধর্মীয় একটা বাতাবরণ সৃষ্টি করে একটা বিশাল বিজয়, সেটা হয়নি। আবার বিরোধী দল যেটাকে আমরা এখন বলছি কংগ্রেস বা ইন্ডিয়া জোট, কংগ্রেস কিন্তু বিপুলভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাই না? তো এখানে দুটো বিষয়, একটা হচ্ছে মোদির একটু স্লাইটলি ডেভিয়েশন বা কমে যাওয়া, এবং কংগ্রেসের উত্থান। তো মোদির কমে যাওয়াটার যেটা কারণ, সেটা একটা জিনিস প্রমাণ করে যে রাজনীতিতে ধর্মীয় ক্যাপসুল বিক্রির সুফল বোধহয় আর পাওয়া যাচ্ছে না, যেটা বাংলাদেশের যারা রাজনীতি করেন তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয়, যে বাংলাদেশেও যারা ধর্মভিত্তিক রাজনীতির উপর ভরসা করেন বা যারা ধর্মভিত্তিক রাজনীতিকে ব্যবহার করতে চান, তাদের জন্য এটা একটা ওয়ার্নিং। মানে সাম্প্রদায়িক রাজনীতিটাকে পছন্দ করে। এবার যেটা হয়েছে, বিজেপিকে কিন্তু সরকার গঠন করেছে তারা ঠিকই, কিন্তু সরকার গঠনের জন্য তাদের জোট শরিকদের উপর নির্ভর করতে হয়েছে। এবং এই জোটে যারা আছেন, সেটা তো পরের সুযোগ পেলে বলবো, তাদের অতীত কার্যক্রম কিন্তু খুব সুখকর না। আর ভারতের রাজনীতিতে কিন্তু জোট সরকারদের ভবিষ্যৎ খুব সুগম না। কোনো জোটই ওইভাবে কিন্তু পুরো সময় পার করতে পারেনি। এখন আমাদের দেখতে হবে এনডিএ জোট কতদিন থাকে, বা কিভাবে জোটদের সকল দাবি আশা আকাঙ্ক্ষা মিটিয়ে মোদী সরকার তার সময়কাল কতটা অতিক্রান্ত করতে পারেন। অবশ্যই আমার আর আপনি যদি জোটের প্রসঙ্গে, এটার বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নিশ্চয়ই পরে অবশ্যই আমরা আলোচনা করব, কারণ বাংলাদেশ ঠিক এই মুহূর্তে যে দেশটির সাথে সবচেয়ে বেশি সম্পর্ক, মানে আমরা দেখতে পাই যে শেখ হাসিনা সরকারের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক যে দেশটির সাথে, কারণ আছে এটা ভারতের সঙ্গে আমাদের, এটা বলাই হয় যে রক্তের সম্পর্ক। তবে এই নির্বাচনে একটা বিষয় হচ্ছে যে কংগ্রেসের যে উত্থান বা ইন্ডিয়া জোটের যে উত্থান, এটা কিন্তু খুবই কংগ্রেস, মানে খুবই এক ধরনের বার্তা। কিন্তু আমি কাজল ভাই এই বিষয়টি নিয়ে অবশ্যই জানতে চাইবো যে আপনি বারবার বলছেন যে কংগ্রেস মানে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং এই ঘুরে দাঁড়ানোর পেছনে তো অবশ্যই ভারতের জনগণের এক ধরনের সমর্থন রয়েছে, এবং এটিও তো এক ধরনের বার্তা। আপনার কাছে এই প্রশ্নটি থাকলো, নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবো। আমি যদি
একটু অধ্যাপক মহিদুজ্জামান স্যার আপনার সাথে যুক্ত হতে চাই এই আলোচনাটি নিয়ে, এবং যদি বলতে চাই যে শরিকের বিষয়টি চলে এসেছে। শরিকদের ওপর আমরা নরেন্দ্র মোদীজির ঠিক যে পার্সোনালিটি দেখি, তার যে ব্যক্তিত্ব, মানে তার যে অভ্যস্ততা, তিনি আসলে কিভাবে মানিয়ে নেবেন শরিকদের ওপর ভর করে চলার যে বিষয়টি, তিনি আসলেও মানতে পারলে সেটি আসলে কতদিন পারবেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক জাকারিয়া ভাই আছেন, জিটিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই। শুরুতেই আমি ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের যে নবনির্বাচিত সরকার তাদের অভিনন্দন জানাই, ভারতের জনগণকে অভিনন্দন জানাই যে তারা একটা নির্বাচন করে তাদের, এবং অত্যন্ত চমৎকার একটা নির্বাচন। এই জন্য আমি বলবো যে একটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ নির্বাচনের ফলাফল। এবং ভারতের এবারে নির্বাচনে বেশ কিছু দিক আছে যেটি অতীতে হয়নি। ভারতের ক্ষমতার ভারসাম্য ধরা হয় উত্তরপ্রদেশকে, এবং ঠিকই উনি বলেছেন যে মোদিজি এবার তার বক্তব্য ছিল আপকে বার 400 পার, ওনার 400 পার করে একটা রেকর্ড করতে চেয়েছিলেন যে, এবং সেই 400 পারের মধ্যে এক বিজেপি 350 বেশি পাবে তাই বলছে, কারণ ওই বিরোধীদের কিন্তু অত আসনও ছিল না, মানে প্রার্থী যদি আমরা বলি, সুতরাং সেটি তো হয়নি। আর সবচেয়ে উত্তরপ্রদেশে যেখানে তারা 80টার ভেতরে 80টাই পাবে আশা করেছিল, সেখানে তারা মেজরিটি পায়নি, মাত্র 37টা আসন পেয়েছে। সেখানে 46টা, মানে বাকি 43টা আসন পেয়েছে বিরোধী জোট। এবং উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফলে সবচেয়ে বেশি ব্যবধানে বিজয় হয়েছে রাহুল গান্ধী, এবং খোদ মোদির আসনেও, নরেন্দ্র মোদীর যে আসন, সেখানেও কিন্তু তীব্র লড়াই হয়েছে। মানে এখান থেকে তো প্রত্যাশাটা বেশি ছিল, এবং এখানে বেশি, মানে কি তারা 80টাই পাবে, এর বলছে 80টা। এবং খুবই ইন্টারেস্টিং যে খোদ যে অযোধ্যা, যেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, সেইখানে বিজেপি হেরে গেছে। রাম মন্দির নির্মাণ তো ইট ওয়াজ পার্ট অফ দ্য ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন। এবং রাম মন্দিরকে ভর করি তারা ভেবেছিল যে এবারে বিপুল ভোটে তার বিজয় হবে। এখানে বিরোধী দলের কৌশল ছিল, তারা বিরোধী দল এবার নির্বাচনে রাম মন্দির কোনো ইস্যু হয়নি এই কারণে যে বিরোধী দল কংগ্রেস তার নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী, কোনো ব্যক্তি, কোনো নেতা রাম মন্দির উচ্চারণই করে নাই। এটা তাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে তারা রাম মন্দির নিয়ে কোনো কথাই বলবেন না, এইটা একটা স্ট্র্যাটেজি তাদের। আর হলো অন্য ইস্যুগুলো আনা হয়েছে। দেখেন বিজেপি তার মূল জায়গা, সেখানে তারা কম পেয়েছে। রাজস্থানে গত 25টা ছিল, সেখানে এবারে 11টা কংগ্রেস পেয়েছে, বা ওই জন্যে অন্য জায়গায়। কিন্তু দক্ষিণে, একেবারেই দক্ষিণে উড়িষ্যায় তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি, 21টা আসনের ভেতরে 19টা পেয়েছে, যেখানে নবীন পটনায়ক ছিল মৌরি, ভালোভাবে চালিয়েছেন, তার কোনো দুর্নামও নেই। সে একটা আসন পেয়েছে, কংগ্রেস একটা। আর ওখানে লোকাল ইলেকশনও, মানে বিধানসভার ইলেকশনও ছিল, রাজ্যসভার, সেখানেও কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে এককভাবে। এবং এই যে ইন্ডিয়া জোট হয়েছিল, তাদের জেতার মূল্য ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে তামিলনাড়ু, কেরালা। কেরালায় ঠিকই তারা, তামিলনাড়ুতে 39টাই কংগ্রেস জোট পেয়েছে, কেরালায় 19টাই কংগ্রেস জোট পেয়েছে, একটা বিজেপি পেয়েছে। কিন্তু এইখানে এসে নির্বাচনে বিহারে কিন্তু, মানে উত্তরপ্রদেশের পাশেই, সেই বিহার এবং উড়িষ্যায় কিন্তু নির্বাচনের ফল ভালো করেই বিজেপি ক্ষমতায় যেতে পেরেছে। বিজেপি ক্ষমতায় যাওয়া হতো না, তাই না? সুতরাং এটা একটা ভারতের পুরোই। আরেকটা হলো যে এই যে একটা ভারত একটি গণতান্ত্রিক দেশ, সেই বহুমত বহুপদ, তাই না? সেই জায়গাটার যে একটা সৌন্দর্য, আমি মনে করি নির্বাচনে সেই সৌন্দর্যটি রয়েছে। আরেকটি হলো যে উনি যা চেয়েছিলেন, এখানে শুধু জোট না, ইন্টারেস্টিং হলো এই বিজেপির যে রাজনৈতিক ম্যানিফেস্টো এবং ইভেন নির্বাচনী ম্যানিফেস্টো যে বক্তব্য, আর এখানে এই চন্দ্রবাবু নাইডু এবং দেবেগৌড়াও কিন্তু বিজেপির সাথে, যার নামই হলো ইউনাইটেড জনতা দল সেকুলার, এবং চন্দ্রবাবু নাইডু। আমি নীতিশ কুমার বলবো না, নীতিশ কুমার দল যখন জনতা দল ভেঙেছে, আরজেডি
জনতা সেকুলার এবং ইউনাইটেড হয়েছে। ইউনাইটেড ফার্নান্ডেসের নেতৃত্বে বিজেপির সাথেই ছিল এনডিএতে, সে অনেক আগেই। কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং বিজেপির নির্বাচনী বক্তব্যে সংবিধান পরিবর্তন কেন 400 চেয়েছিল তারা, সংবিধান পরিবর্তন, সেটি একটা বিশাল ব্যাপার যে ভারতের জনগণ এই সংবিধান পরিবর্তন চায়নি। এবং ভারতের রাজনীতির যে মূল কেন্দ্র উত্তরপ্রদেশ, তারাই কিন্তু সেই সংবিধান পরিবর্তন এক অর্থে রুখে দিয়েছে। আর সংবিধানে যে এই নিম্নবর্ণের ওবিসি, তার মধ্যে মুসলিম যে দরিদ্র মুসলিম জনগোষ্ঠী, তাদের কোটা আছে। উনি কিন্তু এই কোটার বিরুদ্ধে, এবং নির্বাচনে সংবিধান পরিবর্তন করতে পারলে এই ধর্মভিত্তিক যে এইগুলো আছে এগুলো সব বাদ দেওয়ার কথা। কিন্তু এই কোটা চালুই করেছে চন্দ্রবাবু নাইডু। ফলে নাইডুর পলিটিক্স, এই বিজেপি, আমি যদি সেকুলার জনতা দল, সেকুলার দেবগৌড়ার যে জনতা দল, এদের পলিটিক্স একেবারেই বিজেপির রাজনৈতিক আদর্শ এবং এবারে নির্বাচনের যে কর্মসূচি তার সাথে সাংঘর্ষিক। সুতরাং বিজেপিকে কিন্তু শুধুমাত্র সংখ্যায় জোট করতে হয়েছে তা না, তার রাজনৈতিক যে কর্মসূচি সেখানে পুরো আপোষ করতে হয়েছে। এবং বিজেপি কোনোভাবেই আর তার যে রাজনীতি, তার যে এজেন্ডা, সংঘ পরিবারের যে এজেন্ডা, সেটি কিন্তু আর বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। সুতরাং এবারে নির্বাচনটা আমি দেখি যে ভারতের যে সংবিধান এবং এই যে গ্রেট ইন্ডিয়া বলা হয় যে কারণে, সেটি বরং এই নির্বাচনে ভারতের জনগণ তার পক্ষে রায় দিয়েছে। অবশ্যই। আমি যদি একটু কাজল ভাইয়ের কাছে যাই, এবং যে বিষয়টি নিয়ে আমরা ছিলাম যে কংগ্রেসের এই যে ঘুরে দাঁড়ানোটা এবং জনগণের একটা সমর্থন, বিশাল সমর্থন আমরা যদি বলতে চাই এক বাক্যে, সেক্ষেত্রে এটিও তো এক ধরনের বার্তা, মানে রাজনীতিতে মোদিজির প্রতি এক ধরনের বার্তা, এমনটাই তো আমরা বলতে পারি। জাকারিয়া কাজল ভাই, দেখেন গত পার্লামেন্ট যদি দেখেন ইন্ডিয়ার, সেখানে কিন্তু বিরোধী দল বলে কিছু ছিলই না বলতে গেলে, তাই না? মানে সরকারিভাবে বিরোধী দল স্ট্যাটাস ছিল না। কাজেই সরকারিভাবে স্ট্যাটাস পেলে পার্লামেন্টে বিরোধী দলের যে রোলটা থাকে, সেই রোলটা গত দুইটা পার্লামেন্টে অনুপস্থিত, যার জন্য কিন্তু অনেক কিছু হয়েছে যেটা জনগণও পছন্দ করেনি। বাট সাংবিধানিকভাবে কিছু করার ছিল, যেটা প্রসঙ্গতে যেমন কিছুটা বলেছেন যে যদি এই যে আগলিবার 400 পার, তাহলে কিন্তু ভারতীয় সংবিধানের খোল রয়েছে পাল্টে দেওয়ার একটা ব্যাপার, এটা প্রকাশ্যই ছিল। তো সেটা তো হয়নি। এবং আপনি দেখেন গত দুটো পার্লামেন্টে বা দুটো সরকারি অপোজিশন না থাকায় তারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি কাজ করতে পেরেছে, যেটা এবার হবে না এই কারণে যে এবার কিন্তু একটা স্ট্রং অপোজিশন আছে, যেটা ইন্ডিয়া জোট বলেন বা কংগ্রেসের উত্থানের কারণে এবার কিন্তু পার্লামেন্টে একটা শক্তিশালী বিরোধী দল আমরা দেখবো, একটা রিয়েল বিরোধী দল দেখবো, যার জন্য পার্লামেন্টটা যেমন উপভোগ্য হবে বলে মনে করা হচ্ছে, একইভাবে যাচ্ছে তাই করার মতো একটা অবস্থা থাকবে না। আর ভারতের রাজনীতিতে যেটা উনি যেটা সেকুলারিজমের প্রশ্ন আনলেন যে দেবেগৌড়া, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, এটা উনি বলেছেন ভারতীয় রাজনীতিতে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের যে অবস্থান, তাদের কিন্তু স্ট্যাটিকভাবে কোথাও থাকার রেকর্ড খুব কম। তারা কিন্তু নিজেদের বিভিন্ন হিসেব নিকেশের কারণে কিন্তু তারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এবং এটা কেবল প্রেডিকশন না, এটার অতীত উদাহরণ আছে। কাজেই আপনি যেটা উল্লেখ করলেন যে মোদিজি, মিস্টার নরেন্দ্র মোদী যেভাবে সরকার চালাতে অভ্যস্ত, সেই অভ্যস্ততাই কিন্তু এবার কিছুটা বাধা পড়বে। এবার কিন্তু উনি নিজের খুশি মতো বা তার একক নেতৃত্বে, যদিও প্রধানমন্ত্রী উনি অফিসিয়ালি নেতৃত্বটা তার কাছে, কিন্তু এবার কিন্তু ওনাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই শরিকদের উপর বহুলাংশে নির্ভর করতে হবে। বহুলাংশে আমি এই জন্য বলছি, কারণ এই দুই শরিক যদি সরে যায় তাহলে কিন্তু সরকার টালমাটাল অবস্থায় পড়ে যাবে, এটা হলো বাস্তবতা। কাজেই শরিকদের মন জুগিয়ে তাকে চলতে হবে। যেটা বলা হলো যে কেবলমাত্র যে আসনের জন্য না, নীতিগতভাবেও কিন্তু নরেন্দ্র মোদীকে বেশ কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, যেটা হয়তো কিছু প্রকাশ্যে, কিছু হয়তো প্রকাশ্যে না ওইভাবে বলা হয়নি, কিন্তু এটা ধরে নেওয়া খুব সঙ্গত যে তার বেসিক কিছু প্রিন্সিপাল থেকে বা বেসিক কিছু ঘোষিত কর্মসূচি থেকে তাকে সরে আসতে হবে, এবং এই সরে আসার লক্ষণ কিন্তু আমরা অচিরেই দেখতে পাবো। আজকে দেখেন 72 জন বিশাল একটা মন্ত্রিসভা হয়েছে। আমি এর আগেও যদি আপনি ভারতের জোট সরকারগুলির ইতিহাস দেখেন, সাড়ম্বরে শুরু হয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন ছোট ছোট মতদ্বৈততা থেকে কিন্তু টার্ম পুরো করার
নজির খুব কম, মানে ফুল 5 বছর চালানো। আমি আশা করি যে, আমি সেটা আশা করি না, আমি চাই যে একটা স্থিতিশীল সরকার থাকুক। তবে আমি মনে করি ভারতীয় রাজনীতি এবং এই উপমহাদেশের রাজনীতির জন্য এটা একটা প্রয়োজন ছিল। নইলে যদি যেটা হতো, যেটা যদি উনি যেই অ্যাঙ্গেলে এগুচ্ছিলেন বা যে মনোভাব নিয়ে এগুচ্ছিলেন, সংবিধান পরিবর্তন, ক্ষুদ্র যারা সংখ্যালঘু আছে বা তাদের, ভারত যদিও কাগজে কলমে একটা সেকুলার কান্ট্রি, সেটাও থাকতো কিনা অনেকে সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন যে ভারতকে, না তিনি তো বারবারই বলেছেন, মানে তার বক্তব্যেও তো আমরা বারবার হিন্দু রাষ্ট্র শুনেছি বা এরকম একটা কিছু, ভারতের সেকুলারিজমটা নষ্ট হয়ে যেত, যেটা সাধারণ ভারতীয়রা পছন্দ করেনি বলেই এখন প্রমাণিত হয়েছে। তো সেক্ষেত্রে হতো কি, এই অভিজ্ঞতাটা যে শুধু ভারতের উপর আসতো তা না, আশেপাশের দেশগুলির উপরেও কিন্তু এর একটা বিরূপ অভিজ্ঞতা আসতো। তো সেটা এই নির্বাচনে, এই সরকার গঠনের ফলে হয়তো তেমনভাবে সেটা প্রতিফলিত হবে না। সে কারণে আমি মনে করি এই নির্বাচনটা খুব চমৎকার একটা নির্বাচন হয়েছে, যেটা প্রফেসর ওহিদুজ্জামান বললেন। এবং এই নির্বাচনটা ভারতীয় জনগণ যে মতামতটা প্রকাশ করেছে, এটা ভারতের সংবিধান, ভারতের অখণ্ডতা এবং আশেপাশের দেশগুলির স্থিতিশীলতা রক্ষার জন্য আমি মনে করি একটা উদাহরণ হিসেবে থাকবে। প্লাস যে বার্তাটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, কেবল ভারত না, আশেপাশে আমাদের মতো দেশের জন্য, যে ধর্ম এবং সাম্প্রদায়িকতা সাধারণ মানুষ যে পছন্দ করে না, এবং ধর্মের এই আফিম গিলিয়ে যে মানুষকে বোকা বানানোর দিন শেষ হয়ে আসছে, সেটারও কিন্তু একটা প্রমাণ এবারে ভারতের নির্বাচনে। এর ফলে ভারত সহ আশেপাশের দেশগুলি, বিশেষ করে আমাদের মতো দেশগুলি, বিশেষ করে আমাদের দেশে যারা ধর্মাশ্রয়ী এবং সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেন, যারা সেগুলি পালে হাওয়া দেন, তাদের জন্য এটা শিক্ষা বলে আমি মনে করি। সেই শিক্ষাটা তারা কতটুকু নেবে সেটা তাদের ব্যাপার। অবশ্যই। আমি একটু আবারও চলে যেতে চাই অধ্যাপক ওয়াহিদুজ্জামানের কাছে, এবং যদি একদম সুনির্দিষ্টভাবে স্যার আমি আপনার কাছে জানতে চাই যে কেন একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না নরেন্দ্র মোদী? তার পেছনে কোনো কারণ আছে, মানে কোন কারণগুলো নিয়ামক হিসেবে কাজ করলো যে তিনি আসলে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না? ধন্যবাদ। দেখেন, আমি আগেই বলছি যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যে হিন্দি বলায় যেটা তাদের, যেমন গুজরাটে দেখেন 26টা গতবার পেয়েছিল, এবার কিন্তু 26টা পেয়েছে, সেখানেও কংগ্রেস একটা পেয়েছে। এখন রাজস্থান 80টা আসন, সেখানে গতবার, আগেরবার ছিল 70, গতবার ছিল 64 বিজেপিরই, তা সেখানে এবার পেয়েছে অনলি 37। বিজেপির জোট, বিজেপি একা না, বিজেপির জোটই পেয়েছে 37, যেখানে বিরোধী দল পাবে না, 80টা তারা পাবে। সে 80টার জায়গায় যেমন অখিলেশ যাদব, কারণ গতবার কিন্তু জোট ছিল মায়াবতী এবং অখিলেশ যাদব। মায়াবতী কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, এও মুখ্যমন্ত্রী ছিলেন, মানে মুলায়ম সিং যাদব। তো সেখানে কিন্তু বরং কংগ্রেসের চেয়ে তারা স্ট্রং জোট, তাতেও তারা বিজেপি 64টা সিট পেয়েছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, তারা কিন্তু সবাই ওখান থেকে নির্বাচিত। অমিত শাহ বোধ হয় না, অমিত শাহ গুজরাটে, অন্যরা নির্বাচিত। এবং নির্বাচনে, এবং দেখলাম যে লাস্টে সে প্রেডিকশন করলো কেউ, এবং সেটাই হলো যে খোদ নরেন্দ্র মোদী আসনে উত্তরপ্রদেশের যোগীর যে কি নাম তার, যোগীন্দ্রনাথ, উনি আদিত্যনাথ যোগী, তার কিন্তু বিজেপির মানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এর মানে বছর 1-1.5 বছর আগের নির্বাচনে, স্থানীয় ওই যে রাজ্যের নির্বাচনে ওনার গোটা ক্যাবিনেট উপস্থিত ছিল, এবং তখন তো অধিকাংশ নির্বাচন হয়ে গেছে, বিজেপির সমগ্র কেন্দ্রীয় নেতায় উপস্থিত ছিল। তারপরও বলা হয় যে সেই সবাই, যে সারা উত্তরপ্রদেশ শুধু না, আশেপাশের জায়গাও নেতারা কর্মীরা আসছে। তারপরও সে বেনারসে যে তার যে লোকসংখ্যা হয়েছে, ডিম্পল যাদব, মুলায়ম সিং যাদবের ওয়াইফ, এবং প্রিয়াঙ্কা গান্ধী রাহুলের বোন, এদের দুইজনের সমাবেশে তার চেয়ে লোক বেশি হয়েছে। বলছে এদের সমাবেশে ওই মোদিজির সমাবেশের চেয়ে লোক বেশি হয়েছে। ফলে উনি যে কথাটা বলছেন যে উত্তরপ্রদেশ তো ধর্মীয় উন্মোদনার সবচেয়ে বড় জায়গা, মানে এই জায়গাটাতে কেন আদিত্যনাথ যোগী যে আপনারা দেখছেন প্রায়, যে সেখানে তিনি তো গেরুয়া বসনই থাকেন, একেবারে মাথাটা কামিয়ে যেভাবে থাকা দরকার, এবং মূল তো হলো সেই বাবরি মসজিদ,
কিন্তু সেখানে এবারে এই মন্দির বা ধর্ম কাজ করে না, মানুষের যে চাকরি নেই এবং এই সামাজিক সমস্যা অযোধ্যা সামাজিক সমস্যা, অযোধ্যা শহরে কেন হারলো, সেখানে উন্নয়ন করতে গিয়ে যে রাস্তাঘাট প্রশস্ত করেছে, মানুষের জমি অধিগ্রহণ করেছে, বাড়িঘর দোকানপাট, তার ক্ষোভ কৃষক ওই বেল্টে যে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের একটা অংশ, রাজস্থানের একটা অংশ, ওই এলাকা জুড়ে যে কৃষক বারবার কৃষক আন্দোলন কৃষকদের যে হয়েছে। ন্যায্য পাওনা, দেখেন নাই যে এই কঙ্কনা একজন সেলিব্রিটি হিমাচল থেকে লোকসভায় নির্বাচিত হয়েছে, এয়ারপোর্টে তাকে এক সিপাই সে তাকে অ্যাসাল্ট করেছে, চাকরি গেছে তার, এবং সে বলছে কঙ্কনা সবসময় খুব কৃষক আন্দোলন নিয়ে খুব বাজেভাবে টোন করা, যেটা করা, সে বলছে আমার মা একজন কৃষক, সুতরাং এটা তার সম্মানে লাগছে যে তুমি কৃষক নিয়ে কৃষকদের অবহেলা করছো। এই জন্য দেখেন চাকরি হারা বা ঝুঁকি নিয়ে একজন নির্বাচিত পার্লামেন্ট মেম্বার, তার সিকিউরিটির মধ্যে তাকে একজন মহিলা সিপাহী তাকে চর মেরেছে। সুতরাং মানুষের প্রত্যেকটা জায়গায় সেটা আছে। ফলে ভারতের নির্বাচনের প্রথমে যারা বলছে ধর্ম এখানে না করে মানুষের যে অন্যান্য ইস্যু, আর রাহুল গান্ধীর যে কংগ্রেসের ইস্যুটা হলো প্রচারণাটা কিন্তু পুরোটা মোদির দখলে। এই জন্য ভোট ফেরত যে জরিপ হয়েছে সেখানেও কিন্তু 400 আসন দিয়ে দিছে। আচ্ছা, কারণ হলো পুরো ভারতের মিডিয়া মোদির, মানে মোদির লোকদের, মোদির কেনা। আপনার ভারতেরও এজেন্সি সিবিআই, ইডি, যত ধরনের এজেন্সি সবগুলো ব্যবহার করা হয়েছে। সেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, আপনার সোরেনকে ঝাড়খণ্ডের মুখে গ্রেপ্তার করা, এবং ওই আপনার এই ইন্ডিয়ার যে এমপি যে বরখাস্ত হলো, যে কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছে, তাদের নানাজনকে ডাকা, বিভিন্ন প্রদেশের যারা উঠতি নেতা, এস্টাবলিশ লিডার, তাদের ডাকা। আপনি আদালতে রাহুলের কিন্তু সিট বাতিল হয়ে গেছিল এই ডিফেমেশন মামলা করে, প্রত্যেকটা সেই কিন্তু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে। তার এর মধ্য দিয়েই কিন্তু এই রেজাল্ট। মনে করতে হবে যে নির্বাচন কমিশন, সেটা নিয়েও প্রশ্ন হয়েছে। এই যে বাক্স, মধ্যপ্রদেশের যে ট্রায়ালে যে বাক্স গেছে, গতবারও কিন্তু এই বাক্স নিয়ে অভিযোগ ছিল, এবারও আছে। সেই ট্রায়ালের বাক্স দেখা গেছে যেখানে ভোট দেয় সব গিয়ে পদ্ম ফুলে পড়ে, পরে সরি করেছে নির্বাচন কমিশন। আপনি পশ্চিমবাংলার কৃষ্ণনগরের একটা সেন্টারও এরকম হয়েছে। সমগ্র বিরোধী দল কিন্তু এই বাক্সের মানে ইয়ার যে ইলেকট্রনিক্স যে ভোট মেশিন ইভিএম, সেটা কিন্তু বিরোধিতা করেছে। এ নিয়ে কিন্তু আদালতই হয়েছে। আদালত বলছে নির্বাচন কমিশনের বিশ্বাস রাখতে, কারণ আপনি যদি সব জায়গায় বিশ্বাস হারান তাহলে তো কিছু থাকবে না। ফলে তারা বিরোধী দল কিন্তু ক্ষমতার সমগ্র মেশিনারিকে ফেস করেই রেজাল্ট করেছে। আর কংগ্রেসের তহবিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। তাহলে দেখেন, আরেকটা হলো তারা ওই যে ওটা কী করেছে, তারা একটা ফান্ড করে তার প্রচুর টাকা নিয়েছে বিজেপি, এবং সেখানে দেখা গেছে এমন সব ফার্ম, যেসব ফার্ম আসলে ওইরকম কোনো আগে কোনো তাদের অস্তিত্বও ছিল না। সুতরাং এখানে বিশাল হাইকোর্ট, তাদের সুপ্রিম কোর্ট এটা নিয়ে কিন্তু বন্ধ করেছে, এর উপরে রায় দিয়েছে। ভারতের অর্থমন্ত্রী, বিজেপির যে গত অর্থমন্ত্রীর স্বামী নিজে বলছে যে এটা ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি। বিজেপির এই যে ফান্ডিংয়ের জন্য যে ইন্স্যুরেন্স নাকি একটা ব্যবস্থাটা, ঠিক আমার এক্স্যাক্টলি মনে নেই, সেটা করেছে। অর্থমন্ত্রীকে যখন দাঁড়াবার জন্য কেরল থেকে না তামিলনাড়ু থেকে দাঁড়াবার জন্য তাকে অফার করা হলো, তিনি অত্যন্ত ক্ষোভের সাথে জানালেন যে তিনি ইলেকশন করবেন না, কারণ ইলেকশন করার টাকা তার নেই। এবং এক ধরনের বিজেপির প্রতি ইঙ্গিত করেই তিনি কিন্তু এটা বললেন, যে তাদের অর্থমন্ত্রী। সুতরাং এত কিছু ভেতর দিয়েই কিন্তু ভারত তাদের যেতে হয়েছে। এবং আমি মনে করি তারপর আমি বলবো যে সে অর্থে কিন্তু তারা ভালো করেছে, অবশ্যই সে অর্থে ভালো করেছে। এবং এই বিহার, উড়িষ্যা, এখানে বিহারে দীর্ঘদিন 5 টার্ম ছিল নবীন পটনায়ক, সেটা দীর্ঘদিন থাকা, এবং তাদের ওখানে একেবারেই বিজেপি সাংগঠনিকভাবে লেগেছিল। আমি বলবো যে বিহারের 19টা, একেবারে 21টা সিটে 19টা উড়িষ্যার, এবং বিহারেও কিন্তু বলা হয়েছে যে অর্ধেকের কম পাবে।
রাজস্থানে বরং তারা আরো বেশি, কম পেলেও 45 পাবে বলা হয়েছে, যে বিরোধী দল ভালো করবে, তারা হয়তো 30 থেকে 35। আমরা যদি একটুখানি সারমর্ম টানি, যে ধর্মীয় ইস্যু কিংবা কৃষক আন্দোলন কিংবা এই যে সোশ্যাল যে বৈষম্য, সামাজিক যে বৈষম্যের যে বিষয়গুলো রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে, নির্বাচনী ইশতেহারের সাথে আসলে এই বিষয়গুলো খুব একটা মিলেনি বোধহয়। ঘটনা যেটা হচ্ছে, বিহারের কথা যদি বলেন, বিহারকে কিন্তু সবচেয়ে দরিদ্র অঞ্চল বলেই, ভারতের অন্যতম দরিদ্র অঞ্চল বলে ধরা হয়। এখানে কিন্তু যিনি আছেন নবীন পটনায়ক, ইনি সজ্জন ভদ্র, সব ঠিক আছে, কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু বিহারকে উনি কোনো ব্রেক থ্রু দিতে পারেননি। এখানে কিন্তু আমার মনে হয় ধর্মের, এখানে এই যে সামাজিক যে মানে দারিদ্রতাটাই মুখ্য হিসাবে কাজ করেছে, অনেক কাজ করেছে। তো এটা একটা কারণ হতে পারে, হয়তো বিহারের জনগণ অর্থনৈতিক একটা চায়। কিন্তু আমি যেটা মনে করি, যে আমার কাছে মোদী সরকার এসছে জোট নিয়ে, সবই ঠিক আছে, বাট ওই যে ধর্মীয় যে একটা ব্যাপার ছিল, এটাই আমি এই নির্বাচনে মনে করি অন্যতম একটা বিষয়, যে ধর্মীয় ক্যাপসুলটা বোধহয় আর ওইভাবে কাজ করছে না। আর যেটা বললেন যে কংগ্রেসের ব্যাপার, যেমন ধরেন প্রিয়াঙ্কা নিজে নির্বাচন করেনি, কিন্তু তিনি কিন্তু নির্বাচনী মাঠ চষে বেরিয়েছেন, যেটা আপনি বললেন প্রফেসর যে তার জনসভায় লোক, তার অ্যাপিলটা জনগণের কাছে খুব ছিল। আর রাহুল গান্ধীর গত নির্বাচনে রাহুল গান্ধী আর এই নির্বাচনে রাহুল গান্ধীর মধ্যে বোধহয় কিছু মৌলিক পরিবর্তন এসছে। রাহুল অনেক সংগঠিত এবং অনেক ম্যাচিউরড পলিটিশিয়ান হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছে, এটাও কংগ্রেসের। আমি বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এই নির্বাচনের পর কেমন হতে যাচ্ছে, কেমন হওয়া উচিত, কেমন হওয়া প্রয়োজন, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। দর্শক থাকুন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটের সাথে, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার বিষয় যে রেখেছি সেই বিষয়টিতে কথা বলবো, আবারও ফিরবো। নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়া এবং এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে কিভাবে প্রভাবিত করছে বা কি ধরনের সম্পর্ক তৈরি করতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। জাকারিয়া কাজল ভাই, আপনার কাছে শুরুতেই আসতে চাই, এই অংশে আমরা ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আগামী পরবর্তী কয়েক বছরে কেমন হতে যাচ্ছে, কোন কোন বিষয়গুলোতে আসলে জোর দেওয়া উচিত এখন বাংলাদেশের পক্ষ থেকে, এবং ভারতের আন্তরিকতার জায়গা কোন কোন বিষয়গুলো ঘিরে হতে পারে বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি, ভারত বাংলাদেশ সম্পর্ক তো খুব এটা কোনো নেগেটিভ প্রভাব পড়ার কোনো কারণ নেই, কারণ মোদী সরকারের সঙ্গে আমাদের সরকারের বা বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে খুবই চমৎকার সম্পর্ক, সহযোগিতাগুলি চমৎকারভাবে বিরাজ করছে। এবং যে কোনো দেশে যখন সরকার পরিবর্তন হলে ভারত কিন্তু রাষ্ট্রীয় নীতির পরিবর্তন হয় না, যেটা কংগ্রেসের পর যখন মোদী আসলো তখন তো আমাদের দেশে অনেকের মিষ্টি টিষ্টি বিতরণের ইতিহাসও আছে, যে হয়তো আওয়ামী লীগ সরকারের সঙ্গে কংগ্রেস যেহেতু ক্ষমতায় নেই, আওয়ামী লীগ সরকার হয়তো একটা বিপদে পড়ে যাবে, কিন্তু বাস্তবতাটা তো সম্পূর্ণ ভিন্ন ছিল। কারণ ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, তাদের দেশে দল পরিবর্তনের সাথে সাথে তো রাষ্ট্রীয় নীতির পরিবর্তন হয় না। কাজে বাংলাদেশের সঙ্গে তাদের যে রাষ্ট্রীয় নীতি ছিল, যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক তো আমি দেখেছি উত্তর আরও বৃদ্ধি পেয়েছে। তবে হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয় নিয়ে তো অমীমাংসিত কিছু বিষয় আছেই। আমাদের পানির হিস্যার বিষয়টা রয়ে গেছে, সেটা হয়তো নতুন সরকারের আমলে হয়তো নতুন দিক পাবে। ভারতের সঙ্গে আমাদের একটা বাণিজ্য ব্যবধান আছে, সেটা কমিয়ে আনার জন্য হয়তো এই নতুন সরকারকে এবং বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। আরেকটা যেটা টাচি বিষয়, সেটা হচ্ছে সীমান্ত হত্যা। বহুবার বিভিন্নভাবে বিভিন্ন প্রতিশ্রুতি, বিভিন্ন চুক্তি, বিভিন্ন সভা, বর্ডার রক্ষীদের সভা, সবখানেই বলা হচ্ছে যে এটাকে শূন্যে নামিয়ে আনতে হবে, কিন্তু এটা কিন্তু কমছে না। যেমন এই 2-1 দিনের মধ্যে দেখলাম আমাদের সীমান্তে ঢুকে গুলি করে একজন আহত হয়েছে। এটা বাংলাদেশের জন্য খুব দুঃখজনক। আমি আশা করব নতুন সরকার হয়েছে ভারতের, তারাও এটা সিরিয়াসলি নেবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে বিশেষত খুব গুরুত্বের সঙ্গে বলতে হবে, কারণ ভারতের তো এই অধিকার নেই যে আমাদের লোকজনকে পাখির মতো গুলি করে মারবে। এটা আমার জন্য খুব বেদনাদায়ক। তবে আমি যেটা আশা করি, এই এখন যেমন
পররাষ্ট্রনীতিতে ভারতের কোনো পরিবর্তন আসবে না। এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তো গেছেনও, এবং আপনি দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে রাহুল গান্ধী তার সঙ্গে দেখা করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির সঙ্গে বিজেপির জ্যেষ্ঠ নেতা দেখা করেছেন। মানে সৌজন্যগুলো সবই আছে, তাই না? কাজে আমার মনে হয় না যে মোদী সরকার, নতুন যেটা সরকার গঠন হয়েছে, সেটা নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে তেমন কোনো বিরূপ প্রভাব পড়বে। বরং আমি মনে করি যেটা সম্পর্ক বিরাজমান, সে চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা থাকবে। কারণ একটা কিন্তু কাজল ভাই, এর আগে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা ছিল মোদী সরকারের, এবারে তো শরিক দলগুলো না, আমি সেই প্রসঙ্গটা আসছিলাম। আগে যেটা আমরা দেখেছি, জাস্ট সে কথাটাই বলতে, আগে যেটা দেখেছিলাম আমি যে মোদী সরকারের সঙ্গে, কিন্তু এবার যে শরিক যারা আছে তাদের সঙ্গেও কিন্তু বাংলাদেশের তেমন বিরূপ কিছু ইতিহাস নেই। যে নাইডু বলেন বা নীতিশ কুমার বলেন বা আপনার এদের সঙ্গে, মানে এদের সঙ্গে বাংলাদেশের মানে বিরোধিতার কোনো জায়গা নেই। আর পশ্চিমবঙ্গে তো মমতা আছেন, আমি মনে করি না কোনো সমস্যা হবে। বরং আমি যেটা মনে করি, বাংলাদেশের সঙ্গে এই সরকারের সম্পর্ক না, এই সরকার নিজে তাদের শরিকদের নিয়ে কতটুকু কমফোর্টেবল থাকবে। মোদিকে খুব কৌশলী এবং কুশলীভাবে তার জোট সঙ্গীদের নিয়ে ইয়ে করতে হবে। ওইখানে ওই জোটের একতা ধরে রাখার জন্য বা জোটের বাংলাদেশ কোনো ফ্যাক্টর হবে না। সেটা যদি কোনো ফ্যাক্টর হয়, তাদের অভ্যন্তরীণ বিষয়গুলি ফ্যাক্টর হবে। কাজে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে জোটের সঙ্গে বিজেপির কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কোনো প্রসঙ্গও নেই। কাজে এই ব্যাপারটা আমি কোন বিষয়গুলো ঠিক, মানে যদি বলি কাজল ভাই, কোন বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের অমীমাংসিত? আমাদের নদী পানির হিস্সা, ফারাক্কা, তিস্তা, এই বিষয়, গঙ্গা চুক্তি নবায়ন, এটা আছে, সীমান্ত হত্যা আছে, আমাদের বিশাল ট্রেড গ্যাপ আছে, ট্যারিফ নন ট্যারিফের ব্যাপারগুলো আছে। এইগুলি বোধহয় এবার আমাদের একটু সিরিয়াসলি আমাদের ডিল করতে হবে। কারণ পানি চুক্তির ব্যাপারে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট বেশ পজিটিভই ছিল, পরে প্রভিন্সিয়াল কিছু কারণে সেটা ওইভাবে ম্যাটেরিয়ালাইজ হয়নি। তো এই বিষয়গুলিতে আমাদের আরেকটু জোর দিতে হবে। আমি বারবার সীমান্ত হত্যার কথা বলছি, এটার ব্যাপারে বোধহয় আমাদের আরও কঠোর মনোভাবের প্রয়োজন আছে। ভারতের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের যে ভূমিকা, এই জন্য আমরা পুরো জাতি কৃতজ্ঞ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে এই না যে আমাদের মৌলিক সমস্যাগুলি সমাধানে তারা উদ্যোগ নেবেন না। আমি খুব দৃঢ়ভাবে আজকে ভারতের নতুন সরকারের কাছেও আমার অ্যাপিল থাকবে, দাবি থাকবে, এই বিষয়গুলি যাতে তারা খুব সিরিয়াসলি দেখেন। কারণ বাংলাদেশের মানুষ, বন্ধু প্রতিম মানুষ, কিন্তু ক্রমাগত এই হত্যা এবং মানে সীমান্ত হত্যা এবং পানির ন্যায্য হিস্যা বঞ্চিত যদি করা হয়, এটা বন্ধুর কাছ থেকে বন্ধুর প্রত্যাশিত ব্যবহার না। অবশ্যই। আমি একটু স্যারের কাছে যাই। স্যার, এই যেমনটা বলছিলাম যে অনেক বিষয় অমীমাংসিত রয়ে গেছে এখন পর্যন্ত, বহু বছর ধরে আমরা শুনেছি না, এবারই হয়তো বা সেটার মীমাংসা হয়ে যাবে। আমরা এবারের যে তৃতীয় মেয়াদে মোদী সরকারের সরকার গঠন এবং আমাদের পক্ষ থেকেও আন্তরিকতার যথেষ্ট আমরা দেখি যে আমরা আন্তরিক, কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিন্ত হতে পারি না, যে সবচেয়ে কাছের বন্ধু বলা হয় ঠিকই বাংলাদেশকে, ভারতের পক্ষ থেকেও বারবার বলা হয়, আসলেও কি বন্ধু ভাবা হয়? তাদের মনোভাবটা কি? ধন্যবাদ। এটা ঠিকই উনি বলছেন যে ভারত মানে সরকার পরিবর্তনের সাথে মৌলিক পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না, এবং ভারত সবসময় ভারতের স্বার্থেই কাজ করে। তবে নরেন্দ্র মোদী সবাই করার মধ্যেও তাদেরটা একটু ভিন্ন। আমি বলবো ভারতের যে অন্য শক্তিগুলো আছে, রাজনৈতিক প্রশাসনিক শক্তি, ইন্টারনালি রাষ্ট্রের কাঠামোর ভেতরে, তারাও পার্সনের চাইতে দেশের স্বার্থটা দেখে। ফলে ভারতের মনে করেন মোদী যে ক্ষমতা আসছিলেন, এখানে অনেকে ভেবেছেন সেটা হয়নি। এবং আপনার মনে আছে যে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিলেন, তার সাথে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মানে রক্ষা করা হয় না, দেখা করেন নাই। ভেবেছেন যে তিনি কংগ্রেসের লোক, এটাও তো মোদী গভর্নমেন্ট সিরিয়াসলি নেবে না। কিন্তু এটা কিন্তু ভারত খুবই সিরিয়াসলি নিয়েছিল, কারণ এই অসম্মানটা ছিল ভারতের, ওনারা কিন্তু ওইভাবে নিয়েছে। এবং দেখবেন যে লাস্ট পর্যন্ত প্রণব মুখার্জি কংগ্রেসের শুধু নেতা না, একজন বর্ষিয়ান নেতা, কংগ্রেসের যে একেবারে মানে খাঁটি কংগ্রেসই এরকম, তা সত্ত্বেও কিন্তু মোদী তার সাথে কাজ করেছে, নরেন্দ্র মোদী। এবং এখানে আমি বলবো যে আগের চেয়ে এবং বাংলাদেশের অবস্থাটা বেটার, এই অর্থে
যে ভারতের যে গত 2 টার্মের যে মোদী সরকার তার চেয়ে এবারে মোদী সরকার দুর্বল, কম বেশি। ফলে সেই জায়গার সুযোগ বাংলাদেশ পাবে। আর একটা হলো জোটের সাথে বাংলাদেশের সম্পর্ক সাংঘর্ষিক হয়নি, কারণ আমাদের এখানে বিরোধিতা করতেছেন মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তিস্তা চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছেন উনি। তো মমতা ব্যানার্জির সাথে তো সম্পর্ক খুবই খারাপ মোদির, এবং তার উপরে তো মোদী সরকার ডিপেন্ডেন্ট না। সে উড়িষ্যা বা বিহারের যারা, তাদের তো কোনো তিস্তা চুক্তিতে আপত্তি নাই, এই একটা জিনিস একটা। এর বাইরে আপনি বর্ডার যেটি আছে সেটি উভয় বলছেন, আমরাও 96-এর পরে 36 বিএসএফের জওয়ান নিহত হয়েছিল, সেটা খুব বাজেভাবেই মানে বাসে করে তাদের ডেড বডিটি, যেটা ভারতের পার্লামেন্টে সেই সময় সরকারকে খুব জবাব দিতে হয়েছে। আর একটা হলো নরেন্দ্র মোদীর সাথে বর্তমানে আছেন দেবগৌড়া। দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী তখন কিন্তু আমাদের পানি চুক্তি হয়েছে, আপনি যদি পানি চুক্তি নিয়ে আসছেন, গঙ্গা চুক্তি, সুতরাং তাদের সমর্থন আমরা পাব। আমি মনে করি বর্তমান যে কম্পোজিশনে আছে গঙ্গা চুক্তি নবায়ন বা তিস্তা চুক্তির করা, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আলোচনায় এনে নেই, সেটা হলো তিস্তা মহাপরিকল্পনা, যেটা চায়না যে আমরা করাতে চাচ্ছি। কারণ এটা করলে বাংলাদেশ ভীষণভাবে লাভবান হবে। অর্থাৎ 2 পাশে ড্যাম বাদ দিয়ে লক্ষ লক্ষ একর জমি আমাদের রিকভারি হবে, যে ভেঙে গেছে সেগুলো। আর হলো নদীটাকে গভীর করা হবে, শাখা নদী করা হবে, যেখানে পানিগুলো ভারত আগ্রহী এখন এটা কিন্তু ভারতের ক্ষতির কিছু নেই, আমরা লাভবান হচ্ছি। তো এইটা ভারত আগ্রহী হলেও ভারতকে দেওয়া আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের মানুষরা চায় না যে এটা ভারত করুক, কারণ হলো যে আপনি আমাদের পানির দিচ্ছেন না, এবং আপনি একতরফাভাবে অনেক জায়গায় তারা নদী খনন করে, সব জায়গায় তারা কার্যকর হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয় না তা না, এমন হয়েছে ঐশান নদীর কারণে তাদের বন্যার সম্মুখীন হয়েছে। সেই একেবারে আপনি বিহারের আপেও একেবারে ওইদিকে হরিয়ানা পর্যন্ত এই নদীর সাথে এই নদী করা, পানিকে প্রবাহ করা, সেটা কিন্তু তারা করেছে তাদের পুরোপুরি স্বার্থে। তারা করলেও বাংলাদেশের স্বার্থ আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের অধিকার, এটি ভারত দেবে কি দেবে তা না, তাই না? নদীগুলো তো অভিন্ন নদী, সেটি কিন্তু তারা বিবেচনায় করে নেয়। সুতরাং আমাদের এই প্রকল্পটা হওয়া দরকার। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে সম্পর্ক, একটা জায়গায় কিন্তু নরেন্দ্র মোদী একটু পিছনে আছেন আঞ্চলিক সম্পর্কে। আঞ্চলিক সম্পর্ক আমাদের চেয়ে বেস্ট। তারপর যদি সেকেন্ড বলেন ভুটান, আর কেউর সাথে এই মুহূর্তে ভারতের ভালো সম্পর্ক নেই। কারণ এও আসছে, মালদ্বীপের প্রেসিডেন্ট আসছে, আর প্রকাশ্যেই তিনি চায়নাপন্থী। আপনার নেপালও নট প্রো ইন্ডিয়ান, তারা ভেরি মাচ প্রো চায়না। আমি প্রো চায়না মানে তার ভারতের পক্ষে শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশ এবং ভুটান পররাষ্ট্র নীতি। আমরা প্রো বাংলাদেশ বা আমরা প্রো ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ প্রো চায়না, আমরা সবার সাথেই কিন্তু রাখছি। এবং প্রধানমন্ত্রীর স্টেট বক্তব্য যে আমাদের গ্রোথে, আমাদের উন্নয়নে যারাই সহায়তা করবে, পজিটিভ অ্যাটিটিউড রাখবে, তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো। আর যে যতটুকু নেগেটিভ হবে সেখানে আমরা নাই। এবং আপনার এই যে মাতারবাড়ি পোর্ট, এইটাও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা যেমন চায়নার সাথে উদ্যোগ নেওয়া হয়েছিল, আওয়ামী লীগ আসার পরে এটা চেয়েছিল ইন্ডিয়া, কিন্তু এই 2 জায়গায় কোথাও না করে এই সরকার কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে এটা জাপানের সাথে করেছে, তাই না? এখন এই কতগুলো জায়গা আছে, তার মধ্যে একটা বড় জায়গা যেটা টেকনিক্যাল কারণে আমাদের আগানো, বুঝে শুনে আগাতে হবে, যে এই তিস্তা মহাপরিকল্পনা। অবশ্যই। কারণ হলো এখন ভারতেরও পানি দরকার। ভারতের আপনি যদি গিয়ে থাকেন, আমাদের নদীতে পানি আছে। আমি যখন থেকে ভুটান থেকে ওই শিলিগুড়ির দিক হয়ে তিস্তার উপর দিয়ে আমি যখন গেলাম দার্জিলিংয়ে, একদম নদীর পানি না হেঁটে যাচ্ছে, কোথাও কোথাও আছে হাঁটু সমান, আর বাকিটা শুকনা। আর একটা অসুবিধা হলো তাদের নদীতে পাথর, আমাদেরটা যখন তাড়াতাড়ি আপনি ড্রেজিং করতে পারবেন বালি সরাইয়া, আমাদের তো বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড। আপনি যদি এটাকে অনেকভাবে বৈদ্যুতিকভাবে বা প্রযুক্তির মাধ্যমে বালি ভাইব্রেশন করেন, তা বাড়িটা স্রোতে নেমে যাবে। ওদের হলো পাথর, একদম আমি তাকিয়ে দেখছি, ওই নদী খনন করে কিন্তু করতে পারবে না। ফলে তারা কিন্তু এই জায়গাটা আছে
পানির প্রয়োজন, মানে সুতরাং দুই দেশের। এটা আমাদের সাথে সম্পর্ক। এখন আমরা আমাদের দেশের সকল শক্তি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে নিশ্চয়ই আমাদের স্বার্থগুলো সহজভাবে, এখন যদি বরং বলবো যে এবারে নির্বাচনে বিএনপির শেখার আছে। দেখেন, এই অনেক অভিযোগ কিন্তু এই এনডিএ সরকার বলেন, মোদী সরকারের বিরুদ্ধে করেছে নির্বাচনে, কিন্তু তারা কিন্তু নির্বাচন বর্জন করে নাই। ওই সকল অভিযোগগুলো রেখেই তারা ফাইট করেছে বলেই তারা নির্বাচন বাদ দেয় না, একটা জায়গায় আসছে। অবশ্যই। সুতরাং আর একটু দেশের স্বার্থে কিন্তু যতই তারা পরস্পর চরম বিরোধী হোক, এক হয়ে যায়, দেশের স্বার্থে কিন্তু তারা এক। আর আমাদের সেই প্র্যাকটিসটা নাই। সুতরাং আমাদেরও প্রয়োজন হবে ভারতের নির্বাচনে যা হয়েছে, আমি বলবো যে না, সেটি কিছুটা হলো বাংলাদেশের অনুকূল, ওই অর্থে যে সরকার তো কম্পারেটিভলি দুর্বল। সেখানে আমাদের দেশে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের যে এজেন্ডাগুলো ভারতের সাথে, ভারত ধরে একটা, আপনি যে কোনো অবস্থায়, ভারত আমাদের বন্ধু, ভারতের সম্পর্ক আত্মিক, ভারতের সম্পর্ক একটা একেবারে বন্ধুত্বের, মানে সামগ্রিক যে সম্পর্ক, যারা অবশ্যই অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু কাজল ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শেষ করতে আমি শুনতে চাই আরেকটু, সেটি হলো যে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটি, সেই নির্বাচনটি নিয়ে আপনার নিশ্চয়ই কিছু বলার আছে। পশ্চিমবঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি কাঙ্ক্ষিত ফলই করেছে। এটা অনেক বিজেপির যে প্রচারণা ছিল, দেখেন পশ্চিমবঙ্গ কিন্তু আপনি যদি দেখেন, আমি যতবার গিয়েছি, তারা কিন্তু ওইভাবে ধর্মর ব্যাপারটায়, পশ্চিমবঙ্গে এই ধর্মের ট্যাবলেট গেলানো খুব কঠিন। আর মমতা ব্যানার্জির নিয়ে যে যাই বলুক, তার কিন্তু গ্রহণযোগ্যতাটা অনেক, এবং সব ধর্মের মানুষের প্রতি, মানে যদি মুসলিমদের কথাই বলেন, পশ্চিমবঙ্গে সাদবে চলে এসছেন, আমার মনে উই শুড গো টু হিম ইফ ইউ হ্যাভ টাইম। আমি মনে করি পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিতই হয়েছে। এটা নিয়ে আমি অন্তত অবাক হইনি পশ্চিমবঙ্গের এই ফলাফলে। মানে এই যে আমাদের তিস্তার নিয়ে যে আমাদের যে সমস্যাটা আছে, যেমনটা এর মধ্যে এটা একটা পার্টিকুলার ইস্যু, যেটা প্রফেসর ওয়াহিদের জন্য, যে তিস্তা নিয়ে মমতার যেটা স্ট্যান্ড, সেটা হচ্ছে যে মমতা বলছেন যে তার রাজ্যের স্বার্থের কারণে উনি বিরোধিতাটা করেছেন। আলটিমেটলি মোদির সঙ্গে মমতার সম্পর্ক খারাপ, যতই যে লেভেলের হোক, মমতাকে ছাড়া এই সমস্যাটার সমাধান করা খুব কঠিন। আর মমতার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক, পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা বলেন, সম্পর্কটা খারাপ। এটা একটু কৌশলী, এবং কৌশলী হলে বোধ হয় সমস্যাটা সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। এটা এর একটু কৌশলী হতে হবে। অবশ্যই। আমি একটু এর মধ্যে জানিয়ে রাখতে চাই, আমাদের আরও একজন অতিথি, অনেক দেরি হয়েছে, তারপরও তিনি খুব কষ্ট করে এসেছেন, আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এসেছেন। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, একটুখানি হলেও আপনার কাছে জেনে যেতে চাই, যেহেতু একেবারে সময় শেষ হয়ে গেছে, সেটি আমরা আজকে আলোচনা করছি। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে অংশগ্রহণ করেছেন, এবং অনেকেই রাষ্ট্র নেতারা সেখানে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক এখন নিশ্চয়ই আরও বেশি পাকাপোক্ত হতে যাচ্ছে, আপনার কি মনে হয় স্যার? প্লিজ। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা একটা কন্টিনিউইটি, ধারাবাহিকতায় রয়েছে। কিন্তু আমার ধারণা যে যেহেতু নরেন্দ্র মোদীর এক্সপেকটেশন ছিল যে সে আরও বড় সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসবে, সেটা ঘটেনি, এবং একটা কোয়ালিশন গভর্নমেন্ট হয়েছে। সেখানে তাকে অনেক কিছুই এখন কম্প্রোমাইজ করতে হবে। আমার ধারণা যে তার আভ্যন্তরীণ বা ডোমেস্টিক বাধাগুলো অনেক বেশি আকারে আসবে। সেখানে শুধু বাংলাদেশ না, বিশ্ব পর্যায়েও নরেন্দ্র মোদীর পলিসি পরিচালনা করার একটা ডিফিকাল্টি হবে তার, যে বাংলাদেশের ক্ষেত্রে যে নরেন্দ্র মোদী কিন্তু খুব বেশি ওয়েস্টার্ন সাপোর্ট বা সিম্প্যাথি পাবে বলে আমার মনে হয় না। কেননা তার এই ইয়েতে ইনস্টলেশনেও কিন্তু একজন ওয়েস্টার্ন লিডারও আমন্ত্রিত হয়নি, আসেওনি, এবং তার একটা যে মুসলিম বিদ্বেষী ইমেজ বিশ্বব্যাপী, সেটা অনেক বেশি এস্টাবলিশড হয়ে যাওয়ায় সে এখন তার যে এজেন্ডা যদি থেকে থাকে যে সে ভারতে একটা হিন্দুত্ববাদী বাস্তবতা কায়েম করবে, তখন বাংলাদেশের উপর সেটার প্রভাব পড়বে। বাংলাদেশের জনগণও হয়তো সেটাকে খুব ভালো চোখে দেখবে না। এবং আমার ধারণা যে নরেন্দ্র মোদীকে আগামীতে
প্রচণ্ড একটা শক্তিশালী অপোজিশন ফেস করতে হবে পার্লামেন্টে, যেটা আগে কখনো সে ফেস করেনি। সেখানে এত ভালো ভালো পার্লামেন্টেরিয়ান রয়েছে, মহুয়া মিত্র ফর এক্সাম্পল, যাকে বাধ্য করা হয়েছিল রিজাইন করতে পশ্চিমবঙ্গের টিএমসির, সেই মহুয়া মিত্র ইলেক্টেড হয়ে এসছে এবং তিনি বলেছেন, তার ভাষা অত্যন্ত ক্রুদ্ধ ছিল, যে পার্লামেন্টে গেলে তিনি নরেন্দ্র মোদীকে শিখিয়ে দিবেন যে কিভাবে সভ্যভাবে একটা দেশ পরিচালনা করতে হয়। তেমনি আবার আপনি ধরেন কংগ্রেসের কিছু অত্যন্ত অসাধারণ বক্তা রয়েছে। একজন দক্ষিণ ভারতের, তার নামটা শশী থারুর, অসাধারণ বক্তা, এই ধরনের শক্তিশালী। তারপর আপনার ধরেন অপোজিশনে এখন রাহুল গান্ধী অনেক ভালো একটা শক্ত অবস্থানে সে অপোজিশন লিডার হয়েছে। তার এদিকে সমাজবাদী দল খুব ভালো রিপ্রেজেন্টেড। নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে উত্তরপ্রদেশ, যা কিনা হার্টল্যান্ড, ক্ষমতায় আসতে উত্তরপ্রদেশে পরাজিত হয়েছে এবং যতদূর জানা গেছে ইন্ডিয়ান টিভিতে আরএসএস সাথেও তার সম্পর্ক খারাপ হয়েছে। আবার যোগী আদিত্যনাথও তার উপর খুবই অসন্তোষ প্রকাশ করেছে এবং মোদীকেই ব্লেম করা হয় যে এই যে উত্তরপ্রদেশ যে হারালো তার জন্য এই মোদী সবচেয়ে বেশি দায়ী। এখন এটা রিফ্লেক্টেড হওয়া অনিবার্য আগামী দিনগুলোতে। সুতরাং আমার যেটা ভয় হচ্ছে যে ইটস লাইক এত সুন্দর ইনস্টলেশন হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হয় যেন হি ইজ ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড, কিন্তু আর কয়েকদিন গেলেই কিন্তু ওই যে ডরমেন্ট ভলক্যানো যাকে বলে, এবং আমার মনে হয় শেষ পর্যন্ত হয়তো তাকে মিড টার্ম ইলেকশনেই যেতে হয় কিনা বলা যায় না। কারণ একটা জিনিস হচ্ছে মধ্যপ্রদেশের যিনি চিফ মিনিস্টার, মধ্যপ্রদেশে কিন্তু বিজেপি সবগুলো আসন পেয়েছে এবং একটা প্রেশার ছিল বিজেপিতে যে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে এবার প্রধানমন্ত্রীর পদে দাঁড় করানো উচিত। এমন কি বিজেপিতে তার স্থান যে বারবার একজন গুজরাটি তৃতীয়বারের মতো হবে? এই প্রশ্নগুলো কিন্তু সাবডিউড হয়ে গিয়েছে পরের দিকে, কিন্তু এই প্রশ্নগুলো সামনে চলে আসবে যদি নরেন্দ্র মোদীর যেসব দিয়ে দেখলাম তিনি তার ফিজিক্যাল আর দেখেন অন্ধ্রপ্রদেশ আর বিহারের যেই দুজন কোলিশন পার্টনার, এরা কিন্তু তাদের পলিটিক্স একদম সেকুলার। অন্ধ্রপ্রদেশের নাইডু, উনি তো একেবারেই সেকুলার ধর্মী, তার ভবিষ্যৎকে সে কখনো কম্প্রোমাইজ করবে না যে নরেন্দ্র মোদী যদি একটা কমিউনাল অ্যাপ্রোচ নেয় ইন্টারন্যাশনাল পলিটিক্সে, সেটাকে কখনো সমর্থন দেবে না। স্যার, এর আগে আমি একটু ওহিদুজ্জামান স্যারকে যে প্রশ্নটি করেছিলাম যে কেন নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না, এখন অনেকে অনেক কারণ বলছে, আপনার বিশ্লেষণটা কি বলে? আমি তো ক্লিয়ারলি মনে করি যে তার এই যে একটা এজেন্ডাটা যে ছিল মুসলিম বিদ্বেষী এজেন্ডা, এটা অনেককে বৃতশ্রদ্ধ করেছে। আপনি চিন্তা করেন অযোধ্যাতে একটা খুবই সাধারণ মানের সমাজবাদী দলের ক্যান্ডিডেট, লোয়ার কাস্ট, সে জিতে এসেছে। অযোধ্যা যেখানে রাম মন্দির এস্টাবলিশ করা হয়েছিল সেখানেও বিজেপি জিততে পারলো না এবং সেখানে কিন্তু বিজেপির ক্যান্ডিডেট খুব স্ট্রং ছিল। তার পরাজয়, এবং আরও এরকম উত্তরপ্রদেশে অনেক স্থান আছে যেখানে একটা জিনিস বোঝা যায় যে এই যে নরেন্দ্র মোদীর যে ধর্মভিত্তিক এজেন্ডা, রাম মন্দির, তারপরে এই যে আগামীতে বেনারসে আবার আরেকটা মসজিদ ভাঙার পর, এগুলো কিন্তু উত্তরপ্রদেশের লোক মোটেও সমর্থন করেনি, বিজেপিও সমর্থন করেনি। ইট ওয়াজ পিওরলি নরেন্দ্র মোদীজ ওন পার্সোনাল এজেন্ডা এবং এই এজেন্ডা নিয়ে সে খুব বেশি প্রোগ্রেস করে। আপনি দেখেন পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি হলো কেন? দিলীপ বোস, যিনি দীর্ঘকাল বিজেপির জন্য কাজ করে এসছে, এখন বেচারা খোলাখুলি দীর্ঘশ্বাস ফেলে বলছে যে আমাকে শেষ মুহূর্তে যেখানে আমি সবসময় দাঁড়াই সেখান থেকে আমাকে সরিয়ে অন্য জায়গায় দাঁড় করালো। এবং এই ষড়যন্ত্রটা ছিল না কি, আজকে দিলীপ ঘোষ মনের দুঃখে তিনি মাছ ধরতে গেছে বড়শি দিয়ে আমাদের বর্ডারের অনেক কাছে, সেখানেও কিন্তু সে মিডিয়ার কাছে নালিশ করে বসলো যে রাজনীতি আমি এখন এখানে মাছ ধরতে যে অনেক শান্তি পাচ্ছি, এতদিন এত পরিশ্রম করলাম কিন্তু তার কোনো স্বীকৃতি আমি পাইনি। তারই যে রাজ্যে যে তার বিরোধিতা করেছে সে কিন্তু এখন উপমন্ত্রী হয়ে ওত নিল আজকে দিল্লিতে, এবং এটা দিলীপ ঘোষের জন্য খুবই মর্মান্তিক। কারণ আপনার তৃণমূলের একজন বড় মাপের নেতা যিনি মেয়র কলকাতার,
হাকিম শহীদ হাকিম, তিনি বলছেন যে আমি দিলীপ দাকে অনেক পছন্দ করি, দিলীপ দাকে, এবং আমি তাকে বললাম যে আপনি ইচ্ছা করলে চলে আসতে পারেন আমাদের ওখান থেকে কী করুন, এবং দিলীপ দা কিন্তু দিলীপ বোস সিরিয়াসলি কনসিডার করছে, বললো যে আমাকে এসব চিন্তা ভাবনা করতে হবে। কাজে এই হলো মানে ওয়েস্ট বেঙ্গলে যে চিত্র, বিজেপির চিত্র, এটা খুবই করুণ এবং বাংলাদেশের জন্য এটা ভালো। কারণ আমি মনে করি, আমার ধারণা যে মমতা ব্যানার্জির হাত যত শক্ত হবে, আমার মনে হয় বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গ এবং তার চেয়ে বড় কথা আসামে বিজেপি যে কমিউনাল এজেন্ডা করেছে, এই যে বিল, সিটিজেনশিপ বিল, সেটাকে দাবিয়ে রাখতে হলে মমতাকে দরকার। এবং মমতা ব্যানার্জির আসার এটাই একটা বড় যে বাংলাদেশের জন্য একটা বড় দুশ্চিন্তা ছিল যে আসামের বিজেপিকে কিভাবে খেলবে এই অমিত শাহ। কিন্তু আমি মনে করি এখনো কিন্তু এটা দুশ্চিন্তার কারণ যে অমিত শাহ এখনো হোম মিনিস্টার হয়ে আছে এবং ভদ্রলোক কিন্তু অত্যন্ত মানে ডিটারমিন্ড প্রকৃতির, এবং সে যদি কোনো রকমের মোদিকে নিয়ে আবার সেই কমিউনাল এজেন্ডা পারসিউ করে, তাহলে আমার মনে হয় বিজেপিতে একটা বড় ধরনের ভাঙন ধরবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের মতো শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান, অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান এবং জাকারিয়া গাজল, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।